খাগড়াছড়িতে চলছে ১৪৪ ধারা, ৭ প্লাটুন বিজেপি মোতায়েন। প্রতিবেশী রাষ্ট্রের মদদে অস্থিরতা, অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার। পাহাড়ে শুরু হয়েছে পুরনো খেলা, মন্তব্য বিএনপি নেতা হাফিজের। থাকতে পারে মাস্টার প্ল্যান, মন্তব্য রিজভির। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা। সাকিবের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদকের নতুন কমিটি। আনিসুলের পিএস তৌফিকার শতাধিক অ্যাকাউন্টে থাকা ৮৬ কোটি টাকা জব্দের নির্দেশ। উত্তরের ৩ জেলা থেকে বাস চলাচল শুরুর সিদ্ধান্ত মানছে না শ্রমিকরা। নাটোরে ওয়েবিলের নামে চাঁদা তোলার অভিযোগ মালিক সমিতির বিরুদ্ধে। এবং দুর্গোৎসবের মহাসপ্তমীতে বিহিত পূজা, উলুধ্বনি আর ঢাকের বাদ্যে দেবীর আরাধনা। সন্ধ্যায় দেবী দর্শনে মণ্ডপে ভিড়। সকালে অঞ্জলি দিব, তারপর রাতের বেলা ঘোরাঘুরি, খাওয়া দাওয়া। মাকে দেখলে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে। সামনে এগিয়ে যাব সমৃদ্ধির জন্য, আর মায়ের আশীর্বাদ থাকবে সকলের জন্য। স্বাগত। এখন সন্ধ্যায় পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শরীফ রওশন, আমি গালিব ইবনে রিয়াজ। ভারত ও ফ্যাসিবাদের দোসরদের মদদে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। যে কোনো অপশক্তিকে দমন করতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলেও জানান তিনি। এদিকে পাহাড়ে শান্তি শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা অব্যাহত রেখেছে প্রশাসন। টানা ৫ দিন পর আজ দুপুর ১২টা থেকে ঢাকা চট্টগ্রাম রুটে অবরোধ শিথিলের ঘোষণা দেয় যুগ্ম ছাত্র জনতা। পুরো এলাকা জুড়ে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। আরও জানাচ্ছেন হোসাইন জিয়াদ। মোটরসাইকেলের কঙ্কাল, পুড়ে যাওয়া হাঁড়ি পাতিল, চেয়ার বা খাট বলে দিচ্ছে প্রাণ ছাড়া আর কিছু নিয়ে বের হতে পারেননি তারা। পুড়ে গেছে অর্ধশত দোকান। জানান এমন বিভৎসতা জীবনে কখনো দেখেননি তারা। আমরাই অবগত না, এগুলো নিয়ে আমরা অবগত না। কিভাবে হয়ে গেছে, কিভাবে কোন থেকে আসলো, এগুলো আমি তো বলতে পারতেছি না। এটা কোনো রকমে আমি কষ্ট করে দোকানে ভাড়া নিয়ে চালাই। আমার ছেলে মেয়েদেরকে আমি প্রাইভেট খরচ, এই যে লেখাপড়া খরচ করতেছি, কিন্তু আমি এখন কিভাবে চালাবো, এটা তো আমার পুরো শেষ। আমার ফ্যামিলিকে উদ্ধার করছে, জাস্ট 10 মিনিট যদি লেট হতো তাহলে ওদেরকে মেরে ফেলতো। কিশোরী ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে পার্বত্য জেলা খাগড়াছড়িতে এখনও থমথমে পরিস্থিতি। মোড়ে মোড়ে সতর্ক অবস্থান আইনশৃঙ্খলা বাহিনীর। সড়কে নেই যানবাহন বা যাত্রীদের হইচই, সবখানে শুনশান নীরবতা। সব সড়কে চেকপোস্ট বসিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জরুরি প্রয়োজনে অনেকে বের হলেও রয়েছে চাপা আতঙ্ক। বাজারঘাটে ২-১টি দোকানপাট খুললেও বন্ধ বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, অফিস, আদালত। বিশেষ করে গুইমারা, রামগড়, দীঘিনালা ও খাগড়াছড়ি সদরে সংঘর্ষের আশঙ্কায় আছেন অনেকে। আমাদের এখানে মালবাহী কোনো কিছু আসতেছে না, বাজারে পণ্য আসতেছে না। পাহাড়ে যারা বসবাস করে সবাই বাঙালি, এখানে উপজাতি যারা তারাও বাঙালি, মুসলমান যারা তারাও বাঙালি। আমরা সাম্প্রদায়িক যে বন্ধনটা, একে অপরের ভালোবাসা, সবাই মিলেমিশে একসাথে থাকতে চাই। এই ঘটনাগুলো ঘটার ফলে দেখা যাচ্ছে কি আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি, প্লাস ওরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, উপজাতিরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্যাম্পগুলো যখন ছিল তখন আপনার এই যে পাহাড় শান্ত ছিল, নিরাপত্তার বিষয়টাও ভালো ছিল, পাহাড়ি বাঙালির সম্প্রীতিটাও ভালো ছিল। দাঁড়িয়ে আছি খাগড়াছড়ির বিখ্যাত তিনটহরি বাজারে। প্রতিদিন হাজার হাজার ক্রেতা বিক্রেতার সমাগমে মুখর থাকে যে বাজার, সে বাজার এখন একেবারেই নীরব, নিস্তব্ধ। চারপাশে শুনশান নীরবতা আর আতঙ্ক। এই অবস্থা খাগড়াছড়ির পুরো জেলার। বিশেষ করে গতকাল গুইমারায় সংঘর্ষের পর এলাকা ছেড়ে গেছেন পাহাড়ি বাঙালি অনেকে। তবে গতকাল মারমাদের দুটি সংগঠন এই চলমান সংঘাতের অবসান চেয়েছে। তারা একই সাথে যারা ধর্ষণ করেছেন তাদের বিচারও চেয়েছেন। ধর্ষণে জড়িতদের গ্রেপ্তার ও বিচারসহ ৮ দফা দাবিতে যুগ্ম ছাত্র জনতা টানা ৫ দিনের অবরোধ পালন করছে। তবে গতকাল হতাহতদের চিকিৎসা ও মরদেহের সৎকারের জন্য অবরোধ কিছুটা শিথিল করা হয়েছে।
পাহাড়ে শান্তি শৃঙ্খলা স্বাভাবিক রাখতে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা অব্যাহত রেখেছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে ভারত ও ফেসিবাদের মদদে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে কোনো অপশক্তি দমন করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলেও জানান তিনি। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। গত 23 সেপ্টেম্বর দীঘিনালায় মারমা তরুণী ধর্ষণের পর সমাবেশ ও অবরোধের ডাক দেয় যুগ্ম ছাত্র জনতা। এরপর পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়। গতকাল গুইমারায় দুই পক্ষের সংঘর্ষে 3 জন মারা যায়। সংঘর্ষে আহত হয় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির 16 সদস্য। হোসাইন জিয়াদ, এখন খাগড়াছড়ি। পাহাড়ে সেই পুরনো খেলা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাহাড়ে জনসংখ্যার ভারসাম্য রক্ষার মাধ্যমে অখণ্ডতা রক্ষা করেছিলেন বলেও দাবি করেন তিনি। বাকিটা জানাচ্ছেন তৌহিদুল তারেক। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, পাহাড়ে প্রতিবেশী একটি দেশের পতাকা উড়াতো একটি গ্রুপ, তবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের অখণ্ডতা রক্ষা করেছিলেন। হিল ট্র্যাক্সে আবার শুরু হয়েছে পুরানো খেলা। এই চট্টগ্রাম হিল ট্র্যাক্স, ইতিমধ্যে সেখানে ভারতীয় পতাকা উঠত বহু বছর আগে থেকেই। কেবলমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সেখানে বাঙালিদেরকে পাহাড়ি এলাকায় পুনর্বাসিত হওয়ার কামলে জনসংখ্যার মধ্যে একটা ব্যালেন্স এসেছে, যার জন্য এখন আর তারা ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে 104 জনের বহর নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়াকে জনগণের অর্থের অপচয় বলে মনে করেন হাফিজউদ্দিন আহমেদ। আর জামায়াত সবসময় জনরায়কে ভয় পায় এবং এনসিপিকে আওয়ামী লীগের রোগে পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। 104 জনকে নিয়ে তিনি কেন জাতিসংঘে গেলেন? অন্য এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ অন্ধকারের দিকে এগিয়ে যাবে। নিজেদের মধ্যে বিভ্রান্তি তৈরি হলে ফ্যাসিবাদ ফিরে আসবে বলেও সতর্ক করেন তিনি। যদি নির্বাচন না হয়, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা না যায়, তাহলে আগামী দিন অন্ধকার আমরা সবাই বুঝতেছি। তারপরে যখন আমরা নির্বাচনের কথা বলি, আবার পিআর সিস্টেম বা উক সিস্টেম, আরে ভাই এগুলো তো আগে ছিল না। আপনারা তো আগে বলেন না এগুলো, 5 আগস্টের পরেও বলেন নাই, সংস্কার কমিশনের এজেন্ডাতেও নাই। এদিকে দুর্গা উৎসবকে ঘিরে দেশি বিদেশি নানা অপতৎপরতা চলছে মন্তব্য করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পাহাড়ে অশান্তি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলেও মনে করেন তিনি। বলেন, এর পেছনে কোনো মাস্টার প্ল্যান থাকতে পারে। পাহাড়ে আমরা অশান্তির কিছু দেখতে পাচ্ছি, ঘটনা দেখতে পাচ্ছি। হঠাৎ করে এই সমস্ত বিষয়গুলো মানুষকে নানাভাবেই ভাবিয়ে তুলছে, মানুষকে উৎকণ্ঠিত করছে। এই সময়ে কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে? 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর প্রশাসনের গুরুত্বপূর্ণ পর্যায়ে জামায়াত শিবিরের কর্মীদের বসানো হয়েছে আর বিএনপি পন্থীদের অগুরুত্বপূর্ণ জায়গায় ফেলে রাখা হয়েছে অভিযোগ করে এমন পরিস্থিতিতে অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন রুহুল কবির রিজভী। একটি জাতিকে ঐক্যবদ্ধ করার বদলে বিভাজিত করা। তৌহিদুল তারেক, এখন। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর কয়েক ধাপে 150 পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। দুপুরে ইইউ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে কথা জানান সিনিয়র ইসি সচিব আক্তার আহমেদ। এর আগে সিইসির সাথে বৈঠক শেষে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক জানান, পোলিং এজেন্টদের প্রশিক্ষণ সহ নির্বাচনের আনুষঙ্গিক বিষয়ে সহায়তা দেবে যুক্তরাজ্য। আরও জানাচ্ছেন মিয়া আমিরুল। বিগত বেশ কয়েকটি জাতীয় নির্বাচনে দেশি বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা যখন পক্ষপাতদুষ্ট, তখন আগামী নির্বাচন সামনে রেখে পর্যবেক্ষক সংস্থা নিয়োগে কাজ করছে নির্বাচন কমিশন। এরই মধ্যে দেশি পর্যায়ে 73 ব্যক্তি বা সংস্থাকে প্রাথমিকভাবে তালিকায় রাখা হলেও বিদেশি পর্যবেক্ষক নিয়োগে বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী বিশেষজ্ঞ দলের সাথে বৈঠকে ইসি সচিব আক্তার আহমেদ।
বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ইসি সচিব, জানান তফসিল ঘোষণার পর কয়েক ধাপে 150 পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এতে ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন কিনা, ভোট প্রধান যে গোপন কক্ষ সেটা সম্পর্কে জানতে চেয়েছেন, সেটা কিভাবে অর্গানাইজ করা হয় সেটা জানতে চেয়েছেন। তারপরে আপনার ভোট কাউন্টিংয়ের সময় থাকতে পারবেন কিনা, এই সমস্ত জিনিসগুলো করেছেন। এবং ওনারা মোটামুটিভাবে ওনারা আসতে চান শিডিউল ঘোষণার সময় থেকে ওনারা আসবেন বিভিন্ন পর্যায়ে। সবাই যে একসাথে 150 জন আসবেন তা না, বিভিন্ন পর্যায়ে ওনাদের প্রতিনিধি দল আসবেন। আক্তার আহমেদ জানান ইইউ প্রতিনিধি দল চট্টগ্রাম এবং সৈয়দপুর সফর করে নির্বাচন কমিশনের কাজের গতিকে সন্তোষজনক মনে করছে। আমাদের কাজের যে অগ্রগতি আসছে সেটা সন্তোষজনক, এবং বিশেষ করে রংপুরের কথা বললেন যে ওনারা আর সৈয়দপুরে গেছিলেন, রংপুরের সৈয়দপুরে ওনারা ওনাদের অবজারভেশন আমাদের সাথে এবং ফার্দার ক্লারিফিকেশন নিয়ে ওনারা আজকে ফিরে যাচ্ছেন, কালকে ফিরে যাবেন এবং যাওয়ার পরে ওনারা বোধহয় একটা প্রতিবেদন পাঠাবেন। এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে আসেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি, জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসিকে সব ধরনের সহায়তা দেবে যুক্তরাজ্য। The UK welcomes the announcement made by the Chief Advisor a few months ago of national elections in Bangladesh. And today's meeting with the Election Commissioner, we had a very good discussion, and I reaffirmed the UK's support for free, fair, credible and peaceful elections here in Bangladesh next year. তবে নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার পরিবেশ রয়েছে কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান ব্রিটিশ হাই কমিশনার। মিয়া আমিরুল, এখন, ঢাকা। রাজধানী সহ সারা দেশেই সনাতন ধর্মাবলম্বীরা যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পূজা অর্চনার মাধ্যমে উদযাপন করছেন মহাসপ্তমী। এদিন সকাল থেকে দুর্গা ভক্তরা দেবীর আরাধনায় পূজা মণ্ডপগুলোতে ভিড় জমাতে শুরু করেন। নবপত্রিকা স্নান, চক্ষুদান আর ষোড়শ উপাচার দিয়ে মহাসপ্তমীর পূজার পর দেয়া হয় অঞ্জলি। বাকিরা জানাচ্ছেন তানজিলা খান মিম। মহিষাসুর মর্দিনী দেবী দুর্গাকে বরণের পর মণ্ডপে মণ্ডপে পুরোহিতের মন্ত্র, ধূপ, পঞ্চপ্রদীপ, উলুধ্বনি আর ঢাকের বাদ্যের সঙ্গে চলছে দুর্গতি নাশিনীর আরাধনা। দশভুজা দেবীর দর্শন, পূজায় অংশগ্রহণ আর একে অপরের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময়ে চলছে মহাসপ্তমী। তিথি অনুযায়ী শুরু হয় মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। একটি কলাগাছ গঙ্গার জলে স্নান করিয়ে নববধূর মতো নতুন শাড়ি পরিয়ে দেবীকে কল্পনা করা হয় 9টি রূপে। আর এরই মধ্য দিয়ে প্রকৃতির সঙ্গে দেবীর এক চিরন্তন সম্পর্ক স্থাপন হয়। দেবীর পাশে নবপত্রিকা ঘট প্রতিস্থাপনের পর দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্থানীয় পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে শুরু হয় মহাসপ্তমীর পুজো। মহাসপ্তমীর সকালে শুদ্ধাচারে ডান হাতে কুশের অগ্রভাগ নিয়ে দেবী দুর্গাকে কাজল পরানো হয়। প্রথমে ত্রিনয়ন, তারপর বাম চক্ষু, শেষে ডান চক্ষু আঁকা হয় মন্ত্র উচ্চারণের মাধ্যমে। আর পুরো কাজই করা হয় পর্দায় ঢাকা ঘেরাটোপে পুরোহিতের উপস্থিতিতে। এবং এরই মধ্য দিয়ে প্রাণ প্রতিষ্ঠা হয় দেবী দুর্গার মাঝে। লেলিহান মুদ্রায় 108 বার বীজ মন্ত্র জপ করা হয়। চক্ষুদানের পর হয় কল্পরাম্ভ ও ভিত পূজা। সবশেষে বেলা 11:30টায় দেবীকে অঞ্জলি দেন ভক্তরা। ছেলে মেয়ে হই হুল্লা, এই বাড়ি থেকে ওই বাড়ি পূজা, পাড়ায় 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 পূজা। তো এই পূজা দেখতে যেত, খুব আনন্দ হতো। কিন্তু এখানে টাউনে পূজা হয় কিন্তু সে আমেজটা নাই। সপ্তমী, অষ্টমী, নবমী আমরা সকালে অঞ্জলি দিব, তারপর রাতের বেলা ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, এই সব কিছু মিলায়ে অনেক প্ল্যান। দেবী দুর্গার কাছে প্রথম প্রার্থনা এই বিশ্বে যেন শান্তি থাকে, যে যুদ্ধ হচ্ছে এইগুলা থেকে যেন বিশ্ব মুক্তি পায়। মায়ের কাছে আমাদের এটাই চাওয়া, দেশের এবং সবার যাতে মঙ্গল হয়, এটাই আমি ভগবানের কাছে চাই। মাকে দেখলে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে। সবাইকে মহাসপ্তমীর শুভেচ্ছা। এই দিনে ত্রিনয়নী দেবীর সবচেয়ে ভয়ানক কালরাত্রি রূপের পুজো করেন ভক্তরা। অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা করেন দেবী কালরাত্রি। দেবী হচ্ছেন জগৎ জননী, তিনি ভগবতী, তিনি রোগ, শোক, দুঃখ, বেদনা সব কিছুর পরিত্রাতা। অতএব আজকের এই যে আরাধনা, এটি শুরু হলো, এটি পর্যায়ক্রমিকভাবেই চলবে। তিনি সারা বছর জুড়ে আমাদেরকে তার
যে করুণা সেটি বর্ষণ করে থাকেন। এটি আনুষ্ঠানিক যে তার কাছে নিবেদন, সেই নিবেদনের প্রথম দিন হচ্ছে আজকে। লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে নিয়ে সপরিবারে বাবার বাড়িতে বেড়াতে এসেছেন মা দুর্গা। দশমী অবধি থাকবেন ভক্তদের মাঝে। সনাতন শাস্ত্রমতে ত্রেতা যুগে ভগবান রাম তার স্ত্রী সীতাকে উদ্ধার করতে দেবী দুর্গতি নাশিনীর অকাল বোধন করেন এবং এরপর ব্রহ্মার নির্দেশ অনুযায়ী দেবীর সাহায্য নিয়েই তিনি তার স্ত্রী সীতাকে উদ্ধার করেছিলেন রাবণ বধ করে। এরই পরিপ্রেক্ষিতে দেবীর আগমনের এই সময়ে পালিত হয় শারদীয় দুর্গোৎসব। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এ সময় দেবী দুর্গতি নাশিনী জাগ্রত অবস্থায় তাদেরই মাঝে অবস্থান করেন এবং শোনেন তাদের সকল প্রার্থনা। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে তানজিলা খান মিম, এখন ঢাকা। মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা জানাতে ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাইজিদ সাদ এবং রমনা কালী মন্দির পূজা মণ্ডপ থেকে যুক্ত হচ্ছেন আতিক মিসবাহ লগ্ন। শুরুতেই সাদ, জানতে চাই যে এই মুহূর্তে মহাসপ্তমীর কোন আনুষ্ঠানিকতা চলছে? এখানে আরতি চলছে ঢাকেশ্বরী জাতীয় ঢোল, শঙ্খ, উলুধ্বনির মাধ্যমে দেবী দুর্গাকে ধারণ করার পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি। আজ সপ্তমে দেবী দুর্গা হয়েছেন এবং তার এই জাগ্রত ভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিছুক্ষণ পর পরই উলুধ্বনি দিচ্ছেন এবং এখানে ঢাকের তালে তালে দেবী দুর্গা যে পূজার মূল আনুষ্ঠানিকতা সেটি ষষ্ঠীতে শুরু হলেও সপ্তমীতে কিন্তু মূল পূজার যে আনুষ্ঠানিক সেটি শুরু হয় এবং এটি কিন্তু এই মুহূর্তে ঢাকা জাতীয় মন্দিরে চলছে। কিছুক্ষণ আগে এখানে বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থেকেছেন। এর আগে র্যাবের ঢাকেশ্বরী যারা পুরোহিত রয়েছেন এবং মন্দির কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদেরকে ফুলের শুভেচ্ছা জানান এবং তার পাশাপাশি তিনি এখানে প্রেস চেষ্টা চলছে সেটি কিন্তু তারা শক্ত হাতে না ঘটতে পারে সেজন্য কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে এবং গুজব প্রতিরোধে একটি আইসিটি সেল করা হয়েছে তেমনটি কিন্তু তারা আমাদেরকে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এসেছিলেন। তারা বলছেন যে 24-এর যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে দেশ পরিচালিত হবে, এজন্য সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন এবং এই মুহূর্তে আসলে এখানে আরতির মাধ্যমে দেবী দুর্গার চলছে। এটি মূলত এখানকার সাদ, আমাদের আরেক সহকর্মী আতিক মিসবাহ লগ্ন আছেন রমনা কালী মন্দির পূজা মণ্ডপে। আমরা তার কাছ থেকে সেখানকার সর্বশেষ অবস্থা জানতে চাই। লগ্ন কি অবস্থা, সেখানকার পূজার আয়োজন কেমন দেখছেন এবং এই মুহূর্তে সেখানে কোনো আনুষ্ঠানিকতা চলছে? গালিব, এখানে কিন্তু একদম বর্ণিল আয়োজন চলছে। এখানে আসলে যারা ভক্ত রয়েছেন, যারা আসলে দেবীর পূজায় নিমগ্ন ছিলেন, একই সাথে যারা আসলে সত্যের জন্য, সুন্দরের আহ্বানকে মূর্ত করার জন্য এখানে এসেছেন, তাদের কিন্তু একটা মিলন মেলা ঘটেছে বর্তমানে এই রমনা কালী মন্দির প্রান্তরে। আমরা সন্ধ্যা থেকে আছি, এর আগেও দেখেছি, যেহেতু এর অদূরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ সহ অন্যান্য জনবহুল এলাকা, তাই এখানে কিন্তু দর্শনার্থীদের আসাটা অনেকটা সহজ, কারণ যানজটের ভোগান্তি থেকে মেট্রো স্টেশনগুলোও এখানে রয়েছে। তো আমরা দেখেছি যে দূরপাল্লায় যে যানবাহনগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন দর্শনার্থীরা এখানে এসেছে এবং প্রধান ফটক থেকে কালী মন্দির কিংবা এখানে যে দুর্গাপূজা হচ্ছে সব মণ্ডপ পর্যন্ত কিন্তু আমরা দেখেছি লম্বা এবং বড় রকমের একটা ভিড় এবং সবাই কিন্তু উৎসবের আমেজে এখানে আছেন। এবং আপনি যে আয়োজনের প্রশ্নটি আমাকে করেছিলেন, এখানে আসলে বিবিধ আয়োজন চলেছে। দিনে যে দেবীর মধ্যে প্রাণ স্থাপনের যে প্রক্রিয়াগুলো ছিল বা যে পূজার বিষয়াদি ছিল সেগুলো হয়েছে, তবে সন্ধ্যায় কিন্তু ভজন, ধূপের ঝাঁজ, একই সাথে শঙ্খর যে আওয়াজে সব কিছু
আমরা দেখতে পাচ্ছি এবং একই সাথে পরিবার সমেত প্রিয়জন সমেত একই সাথে যেহেতু উৎসবের যে সম্প্রীতির বার্তা আমরা দেখছি এর মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা দর্শনার্থীরা রয়েছেন তারা সবাই মিলে কিন্তু এই বর্ণিল আয়োজনে অংশগ্রহণ করেছেন। আরেকটি বিষয় জানাতে চাই, যেহেতু খুবই চাকচমক এবং সুন্দর বর্ণিল যে আয়োজনের কথা আমরা বলছিলাম, এই আয়োজনের পাশাপাশি আরেকটি বিষয় বলতে চাই, ভজনের মাধ্যমে দেবী দুর্গার যে 10 আনন বলা হয়, অর্থাৎ 10 আননের মাধ্যমে তারা চাচ্ছেন জগতের পার্থিব সব ক্লান্তি, জরা, হতাশা, কষ্ট সব কিছুকে দূর করে নতুন একটা শুরুর জন্য, এবং নতুন শুরুর মাধ্যমে তারা চাচ্ছেন নতুন করে একটা নবারুণের জন্য দেখা পান তারা। এবং আরেকটি তথ্য আমাদের কাছে আছে, সপ্তমীর দিনে ঢাকার আকাশে, অর্থাৎ ঢাকার আকাশে বা ঢাকার বাতাসে দূষণের মাত্রাও কিন্তু পৃথিবীর মধ্যে সপ্তম, অর্থাৎ আজকে কিন্তু ঢাকার বাতাস তুলনামূলকভাবে গেল কয়েকদিনের তুলনায় আজকে কিছুটা পরিষ্কার। আজকে IQAir যে মানদণ্ড সেটি কিন্তু আমাদেরকে বলছে যে 112, অর্থাৎ 112 অবস্থানে থেকে সেখানে ঢাকার অবস্থান সপ্তম। সেক্ষেত্রে আসলে সবাই কিন্তু এই রোদ বৃষ্টির মাঝেও কিন্তু দেখা যাচ্ছে লুকোচুরি বা অভিযোগের মাঝেও আমরা দেখছি যে সবাই আন্তরিকভাবে এখানে চলে এসেছেন। তো এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। অর্থ পাচার সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানে নতুন কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। অন্যদিকে থাইল্যান্ডে শিকদার গ্রুপের 3 সন্তানের নামে থাকা 100 কোটি টাকার বেশি সম্পদ এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী তৌফিকা করিমের 114টি অ্যাকাউন্ট জব্দের নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এসব অ্যাকাউন্টে 650 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে, আর বর্তমানে স্থিতি আছে প্রায় 87 কোটি টাকা। বাকিটা জানাচ্ছেন নাজমুস সাকিব। শেয়ারবাজার কেলেঙ্কারি, অর্থ আত্মসাৎ সহ নানা অভিযোগে 5 আগস্ট পরবর্তী সময়ে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন। কয়েক মাসের অনুসন্ধান শেষে গেল জুনে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে অর্থ হাতিয়ে নেওয়ার প্রাথমিক সত্যতা পায় সংস্থাটি। পরে 256 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে সাকিব সহ 15 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এবার সাকিব আল হাসানের বিরুদ্ধে নতুন করে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। অর্থ পাচার সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে কমিটি গঠন করে দুদক। অনুসন্ধান শেষে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো মামলা চলমান থাকে অথবা কোনো অভিযোগের অনুসন্ধান চলমান থাকে, পরবর্তীতে যদি আরও অভিযোগ আসে সেগুলো তার সাথে একেবারেই রুটিন মাফিক তার সাথে ইনক্লুড হয়। এদিকে দুদকের আবেদনের প্রেক্ষিতে শিকদার পরিবারের থাইল্যান্ডে থাকা 7টি কোম্পানিতে 100 কোটি টাকার বেশি সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। রনহক শিকদার এবং রিখক শিকদার তাদের 2 ভাইয়ের দেশের বাইরে থাইল্যান্ডে তাদের কোম্পানির যে 7টি প্রপার্টি ছিল, 7টি প্রপার্টি দুদকের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সেগুলো জব্দের নির্দেশ দিয়েছেন। এদিন সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পিএস তৌফিকা করিমের 114টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়। এসব অ্যাকাউন্টে বর্তমানে স্থিতি আছে প্রায় 87 কোটি টাকা। নাজমুস সাকিব, এখন, ঢাকা। বাংলাদেশ সরকার ও জাতিসংঘের উদ্যোগে কাল নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন, যেখানে জাতিসংঘের সদস্যভুক্ত শতাধিক দেশের প্রতিনিধির পাশাপাশি অংশ নেবেন বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ক দাতা সংস্থা সহ শরণার্থী বিষয়ক সংস্থার প্রধানরা। এখানে বিশ্ব নেতাদের সামনে বাংলাদেশের রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন মাহমুদ রাকিব। বাংলাদেশ স্বাধীনের পর থেকে কয়েক দফায় মিয়ানমারের জান্তা সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়ে কক্সবাজারে অনুপ্রবেশ করেছে সেখানকার নিপীড়িত মানুষ। সবশেষ 2017 সালে স্রোতের মতো লাখ লাখ রোহিঙ্গা কক্সবাজারে আশ্রয় নেয়। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য বলছে বাংলাদেশে এখন প্রায় 15 লাখ রোহিঙ্গা বসবাস করছে, যার বেশিরভাগই 2017 সালে এসেছিল রাখাইন রাজ্য থেকে। বাংলাদেশের কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গাদের পেছনে হাজার হাজার কোটি টাকা খরচ করতে হচ্ছে সরকারকে, যা বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতায় করা হয়। তবে সম্প্রতি আন্তর্জাতিক দাতা সংস্থার টাকা ছাড়া কিছুটা উদাসীন মনোভাবের শঙ্কায় বাংলাদেশ। একই সাথে এখন পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসনের কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় দিন দিন ঝুঁকি বাড়ছে বাংলাদেশের। এ অবস্থায় গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনের জন্য সব সদস্য রাষ্ট্রকে আহ্বান জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা। তারই ধারাবাহিকতা এবছর আগস্টে কক্সবাজারে একটি প্রস্তুতিমূলক সম্মেলন আয়োজন করে অন্তর্বর্তী সরকার। কূটনীতিক ও দেশের শীর্ষ রাজনীতিবিদদের অংশগ্রহণে সেই সম্মেলন থেকে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করতে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনের সিদ্ধান্ত হয়। Rohingya guests to return to their own
home in their own environment. অন্তর্বর্তী সরকার বলছে ৩০ সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের বৈঠক থেকে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন, মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠা, মানবিক সহায়তা বৃদ্ধি এবং শরণার্থী শিবিরের নিরাপত্তা বিষয়টি গুরুত্ব পাবে। জাতিসংঘ অধিভুক্ত শতাধিক দেশের প্রতিনিধিদের সামনে রোহিঙ্গাদের নিয়ে বিশ্ব সম্প্রদায়ের জন্য চলমান সমস্যার একটি স্থায়ী ও প্রকৃত সমাধান খুঁজে বের করতে পথ নির্দেশিকা চাইবেন ডক্টর ইউনূস। এই পুরো ফোকাসটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিসটা আবার ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক এফার্টসের একটা ফোর ফ্রন্টে আনা। এটা যাতে আবার মানুষ, পুরো ইন্টারন্যাশনাল প্রেস, ইন্টারন্যাশনাল অ্যাক্টরসরা জন্য এটাকে সিরিয়াসলি ভাবে। রোহিঙ্গা সম্মেলনে অংশ নেবেন বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতারাও, যেখানে তারাও বিশ্ব সম্প্রদায় এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে বাংলাদেশের রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরবেন। তবে সম্মেলনে চীন ও মায়ানমার সরকারের প্রতিনিধি থাকবেন কিনা তা নিশ্চিত করতে পারেননি প্রেস সচিব। তারা তো নিউ ইয়র্কে আসতে পারছেন না, তাদের কথাটা যাতে নিউ ইয়র্কে আসে, তারা যা যা বক্তব্য দিয়েছেন ওইটা 24-25 তারিখে সেটা পুরোটা লিপিবদ্ধ করে এখানে নিয়ে আসা হচ্ছে। তিনি জানান, ফিলিস্তিন, ইউক্রেন, সিরিয়া সহ দেশে দেশে নানা অস্থিরতার কারণে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু অনেকটাই আড়ালে চলে গেছে। জাতিসংঘের এই সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় পুনরায় রোহিঙ্গা ইস্যুতে ওয়াকিবহাল হবে বলেও মনে করে বাংলাদেশ। আমরা আশা করছি যে বিশ্বের শতাধিক দেশ এটায় জয়েন করবেন এবং বড় বড় যারা সুপার পাওয়ার আছে তারা সবাই থাকবেন, ইন্টারন্যাশনাল এইড এজেন্সিগুলো থাকবেন, ইউএনের এজেন্সিগুলো থাকবেন, সবাই মিলে আমরা আবার রোহিঙ্গা ক্রাইসিসটাকে আবার ইন্টারন্যাশনাল অ্যাটেনশনের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে পারব। মূলত উচ্চ পর্যায়ের এই বৈঠক থেকে রোহিঙ্গার সমস্যা সমাধানে বিশ্ব সম্প্রদায়কে বাংলাদেশের দিকে নজর দেওয়ার আহ্বান জানাবেন ডক্টর মুহাম্মদ ইউনূস। এর পাশাপাশি পুরো বিশ্বে বাস্তুচ্যুত জনসংখ্যার সংখ্যা কিভাবে সুন্দর কোটায় নামিয়ে আনা যায় তারও একটি দিক নির্দেশনা থাকবে তার বক্তব্যে। তবে যাদের জন্য এই আয়োজন, সেই রোহিঙ্গা প্রতিনিধি যদি এই সম্মেলনে সশরীরে উপস্থিত না থাকে তাহলে এটি কতটা ফলপ্রসূ হবে সে প্রশ্ন থেকেই যাবে। মাহমুদ রাকিব, এখন জাতিসংঘ, নিউ ইয়র্ক। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাসকর্মা হামুদর্জি। সকালে জামায়াতের আমিরের বসুন্ধরা কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। পরে দলটি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তরিকতাপূর্ণ পরিবেশেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ভুটানের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনাও হয়েছে। ভবিষ্যতে উভয় দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্ক এবং উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার ব্যাপারে উভয়ই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। চার দিন বন্ধ থাকার পর উত্তরাঞ্চল থেকে ঢাকা সহ দূরপাল্লার বাস চলাচলের সিদ্ধান্ত হলেও শ্রমিকদের একাংশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। দুপুরে গাবতলীতে বাস মালিক শ্রমিক সংগঠনের বৈঠকে মজুরি বৃদ্ধির দাবিতে সমঝোতা হয় এবং বিকেল 4টা থেকে বাস চালুর ঘোষণা দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহী থেকে কয়েকটি পরিবহন ঢাকা ছেড়ে গেলেও স্থানীয় শ্রমিকরা লিখিত নির্দেশনা না আসা পর্যন্ত গাড়ি না চালানোর ঘোষণা দেয়। এমনকি তারা অন্যান্য চালকদেরও গাড়ি থেকে নামিয়ে দেয়। শ্রমিকদের দাবি, বৈঠকের সিদ্ধান্ত কাউন্টারে চার্ট আকারে টানাতে হবে। এদিকে নতুন মজুরি কাঠামোয় চালক, সুপারভাইজার ও হেলপারদের ভাতা বৃদ্ধি করা হয়েছে, পাশাপাশি খাবার খরচও বাড়ানো হয়েছে। শ্রমিকদের একাংশের অনীহার কারণে এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি বাস চলাচল। নাটোর বাস মিনিবাস মালিক সমিতির নামে মাসে লাখ লাখ টাকার চাঁদা উঠলেও তার নেই কোনো হদিস। সমিতির সভাপতির বিরুদ্ধে কোটি টাকার নয়ছয় সহ নানা অভিযোগ উঠেছে। তাই এবার প্রকাশ্যেই মালিক সমিতির নামে চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিয়েছেন পরিবহন ব্যবসায়ীরা। এছাড়া টার্মিনাল সংস্কার না হলে পৌরসভার টোল দিতেও বিরত থাকার ঘোষণা দিয়েছেন তারা। মাহবুব হোসেনের প্রতিবেদন। যেই কমিটিতে টাকা জমা দিলে টাকার কোনো হিসাব নাই, সেই কমিটিতে আমরা আর একদিনের জন্য কোনো চাঁদা দিতে রাজি নাই। এই টার্মিনালে
নাটোর বাস মিনিবাস মালিক সমিতির বিরুদ্ধে প্রকাশ্যে এভাবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা দেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব ও পরিবহন ব্যবসায়ী আসাদুজ্জামান আসাদ। গত ২৬ সেপ্টেম্বর চাঁদাবাজির বিরুদ্ধে নাটোর কেন্দ্রীয় বাস টার্মিনালে অর্ধশত পরিবহন ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন বিএনপির এই নেতা। পরিবহন ব্যবসায়ী আসাদের অভিযোগ, ওয়ে বিলের নামে নাটোর বাস মিনিবাস মালিক সমিতি প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ হাজার টাকা চাঁদা উত্তোলন করে। সে হিসেবে মাসে গড়ে চাঁদা উত্তোলন হয় ১৮ থেকে ২০ লাখ টাকা। এছাড়া গত বছরের ৫ আগস্টের পর থেকে মালিক সমিতির সভাপতি প্রশান্ত কুমার পোদ্দার লক্ষণ এখন পর্যন্ত অন্তত ২.৫ কোটি টাকা চাঁদা উত্তোলন করলেও তা জমা পড়েনি মালিক সমিতির অ্যাকাউন্টে। ওয়ে বিলের নামে যে টাকা মালিক সমিতির নিচ্ছে, এটার কোথায় কি ব্যবহার হচ্ছে এটা আমরা সুষ্ঠু হিসাব পাচ্ছি না। প্রতিটি বাস থেকে ওয়ে বিলের নামে মালিক সমিতি আদায় করে ২০০ থেকে ২৫০ টাকা। এছাড়া টার্মিনাল ফি ৫০ টাকা এবং শ্রমিক কল্যাণের নামে আদায় করা হয় আরও ৩০ টাকা। প্রতিদিন উত্তোলন করা চাঁদার এত টাকা কার পকেটে ঢোকে তা নিয়ে প্রশ্ন তুলেন বাস মালিকরা। সেই সাথে অর্থ নয়-ছয় সহ নানা অনিয়ম তুলে ধরেন তারা। লক্ষণ পোদ্দার হোক আর যে ব্যক্তি হোক, আমরা ব্যবসায়িক মানুষ ব্যবসায়িক জায়গাতে থাকতে চাই, ব্যবসায়িক সংগঠন ব্যবসায়িক স্বাধীনভাবে থাকতে চাই। তবে আর্থিক অনিয়মের অভিযোগ অস্বীকার করে নাটোর বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার জানান, ওই বিলের নামে মালিক সমিতির টাকা উত্তোলনের অভিযোগের কোনো ভিত্তি নেই। আমি যদি বলি তাহলে মালিক সমিতির কোনো টাকাই তুলে না, ওই আমার প্রমাণ দিতে পারবি মালিক সমিতির টাকা তুলে? একটা প্রমাণ দিতে পারবি? টাকা তোলার প্রমাণ দিতে পারবি একটা? ২০২২ সালে নাটোর বাস মিনিবাস মালিক সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হন প্রশান্ত কুমার পোদ্দার লক্ষণ। সে কমিটির বেশিরভাগ নেতা এখন পলাতক থাকলেও স্থানীয় বিএনপি নেতাদের যোগ্য সাজস্যে এখনও চলছে চাঁদাবাজি। এখন নাটোর। দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা করতে হবে, ভবিষ্যতে যেন কোনো বাধা বিপত্তি না আসে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। রাজধানীর পুরানো পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। জার্নালিজমের একটা রোল আছে সত্য উদ্ঘাটন এবং প্লাস কিছু আপনার ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মাধ্যমে কিছুটা আরেকটু ইঙ্গিত করা কোথায় কোথায় কি ভুল ত্রুটি হচ্ছে, এটা কিন্তু বড় জিনিস। এটা কারণ আমাদের তো ভুল ত্রুটি হয়, অনেক সময় আমরা নিজেরা খেয়াল করি না। ইলিশের দাম কমাতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। সকালে সচিবালয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান নিয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আগামী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশের অভ্যন্তরীণ এবং সমুদ্র উপকূলে ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরণ সহ বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। ৪ অক্টোবর থেকে ২৫শে অক্টোবর ২২ দিন পর্যন্ত মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে। আশ্বিনী পূর্ণিমার পূর্বের ৪ দিন এবং অমাবস্যার পরের ৩ দিনকে অন্তর্ভুক্ত করে মোট ২২ দিন এই অভিযান চলবে। বাংলাদেশ মৎস্য গবেষণা প্রতিষ্ঠান, বিএফআরআই এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা, বিশেষ করে মৎস্যজীবীদের মতামত অনুযায়ী এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। পরিচালক পদ প্রত্যাশীদের বাছাই করা তালিকা প্রকাশ করেছে বিসিবির নির্বাচন কমিশন, যেখানে জমা পড়া ৫১টি মনোনয়নপত্রের মধ্যে বৈধ ঘোষণা করা হয়েছে ৪৮টি, বাতিল হয়েছে ৩টি। সেক্ষেত্রে আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম নির্বাচিত হতে পারেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তবে বাদ পড়া কাউন্সিলর আবদুল্লাহ আল ফুহাদ রেদোয়ানের অভিযোগ ষড়যন্ত্রের শিকার তিনি। আরও জানাচ্ছেন আরিফুল সাহাব। বিসিবি নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই কমছে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা। শুরুতে ৬০ জন কাউন্সিলর মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেও ৯ জন কাউন্সিলর জমা দেননি মনোনয়ন। আর যাচাই বাছাই শেষে প্রাথমিকভাবে বৈধতা হারিয়েছেন আরও ৩ জন প্রার্থী। বৈধতা বাতিলের কারণে অবশ্য দেখা গেছে অদ্ভুত মিল। ৩টি ক্ষেত্রেই বাতিলের কারণ হিসেবে উঠে এসেছে স্বাক্ষর গড়মিলের অভিযোগ। ঢাকা বিভাগের একটি মনোনয়নপত্র বাতিল হয়েছে, সেটা হচ্ছে জামালপুর ক্রীড়া সংস্থা, এস.এম. আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান। চট্টগ্রাম বিভাগে আমাদের 4টি ছিল, 4টির মধ্য থেকে একটি বাতিল হয়েছে, সেটা হচ্ছে চাঁদপুর জেলার ক্রীড়া সংস্থা। এবং রাজশাহী বিভাগ থেকে রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা কাউন্সিলরশিপের যে প্রদত্ত স্বাক্ষর তার সাথে মনোনয়ন
ফর্মে যে স্বাক্ষর করেছেন সেটা সম্পূর্ণ অমিল পাওয়া গেছে। এদিকে বাদ পড়া 3 কাউন্সিলরের একজনের অভিযোগ স্বাক্ষর গরমিল নয়, বরং ষড়যন্ত্র করে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাকে। সংবাদ মাধ্যমের সামনেই ফোনে কথা বলেছেন তিনি স্বাক্ষরকারীর সাথে। এবার পরিবর্তন পরিস্থিতি হওয়ার পরও আমি এখানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। প্রস্তাবকারীকে, সমর্থনকারীকে তার ফর্মের স্বাক্ষরের সঙ্গে মিল রেখে স্বাক্ষর করতে হবে। এটা আমাকেও বলা হয় নাই, প্রস্তাবকারী সমর্থনকারীকেও বলা হয় নাই। এখানে জাতীয় পরিচয়পত্র দিতে বলা হয়েছে। জাতীয় পরিপত্রের স্বাক্ষরের সাথে মাসুদ রানা মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া কাউন্সিল আমাকে সমর্থন করেছেন। ওনার জাতীয় পরিচয়পত্রের স্বাক্ষরের সাথে আমার ফর্মের হুবহু স্বাক্ষর মিল রয়েছে, আপনারা দেখতে পারেন। অবশ্য চূড়ান্ত তালিকা প্রকাশের আগে আপিলের সুযোগ পাবেন বাদ পড়া কাউন্সিলররা। তবে আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান প্রার্থিতা ফিরে না পেলে ঢাকা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হবেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। সেক্ষেত্রে আব্দুর রাজ্জাক সহ বিনা ভোটে নির্বাচন হবার আগেই অঘোষিত বিজয়ীর সংখ্যা দাঁড়াবে 6। তবে মঙ্গলবার আপিল ও শুনানি শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা পেতে অপেক্ষা করতে হবে 1 অক্টোবর পর্যন্ত। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। শেষ করছে এখন সন্ধ্যা। তার আগে শিরোনামগুলো আরও একবার। খাগড়াছড়িতে চলছে 144 ধারা, 7 প্লাটুন বিজিবি মোতায়েন, প্রতিবেশী রাষ্ট্রের মদতেই অস্থিরতা, অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার। পাহাড়ে শুরু হয়েছে পুরনো খেলা, মন্তব্য বিএনপি নেতা হাফিজের। থাকতে পারে মাস্টার প্ল্যান, মন্তব্য রিজভির। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা। সাকিবের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদকের নতুন কমিটি। আনিসুলের পিএস তৌফিকার শতাধিক অ্যাকাউন্টে থাকা 86 কোটি টাকা জব্দের নির্দেশ। উত্তরের 3 জেলা থেকে বাস চলাচল শুরুর সিদ্ধান্ত মানছে না শ্রমিকেরা। নাটোরে ওয়ে মিলের নামে চাঁদা তোলার অভিযোগ মালিক সমিতির বিরুদ্ধে। দুর্গোৎসবের মহাসপ্তমীতে বিহিত পূজা, উলুধ্বনি আর ঢাকের বাদ্যে দেবীর আরাধনা। সন্ধ্যায় দেবী দর্শনে মণ্ডপে ভিড়। সকালে অঞ্জলি দিব, তারপর রাতের বেলা ঘোরাঘুরি, খাওয়া দাওয়া। মাকে দেখলে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে। সামনে এগিয়ে যাব সমৃদ্ধির জন্য, আর মায়ের আশীর্বাদ থাকবে সকলের জন্য। শেষ করছি এখন সন্ধ্যার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।